ওকে, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট দেখছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। আমরা ইমপ্লিমেন্টেশন স্টেজে ছিলাম। ইমপ্লিমেন্টেশন স্টেজটা হচ্ছে কিভাবে কোড করতে হয়, আমরা কত ভালোভাবে কোড করতে পারি, ক্লিন ভাবে কোড করতে পারি, এইসব কথাবার্তা আমরা আসলে লাস্ট ক্লাসে দেখছিলাম। তো মনে করেন আবিরকে আমরা কোড করতে দিচ্ছি, আবির তো কোড টোড করে উল্টায় ফেলছে, কিন্তু আমরা তো শিখলাম যে এইভাবে আসলে ক্লিন কোড করতে হয়। কিন্তু আমরা আসলে কিভাবে মেজার করব যে আবির আসলে ক্লিন কোড করছে বা ভালোভাবে কোড করছে? আমাদের তো একটা স্কেল থাকতে হবে, ঠিক আছে? তো আবিরের মুখের কথাই তো আসলে আমরা বিশ্বাস করতে পারি না। তো দ্যাটস ওয়াই আজকের আমাদের ক্লাস সফটওয়্যার মেজারমেন্ট এন্ড কোড কোয়ালিটি, যে আমরা যে কোড করলাম এই কোডের কোয়ালিটি কিভাবে চেক করব, মেজার কিভাবে করব যে কোডটা বাজে কোড নাকি ভালো কোড। বুঝে গেছে? এটার জন্য কিছু ভুংচুং টপিক ফপিক আছে, এগুলো আমরা দেখতে দেখতে দেখবো আসলে, ঠিক আছে? সো হোয়াট ইজ সফটওয়্যার মেজারমেন্ট? তো মেজারমেন্টটা কি? মনে করেন আপনার শরীর কিরকম চলতেছে, এটা কিভাবে আপনি বুঝেন যে আমাদের এই, আপনার নাম কি? সিফাত। তো সিফাতের যে জ্বর আসছে আপনি বুঝতে হিসাবে তার টেম্পারেচার মাপার কারণে, যে তার টেম্পারেচার হাই, তার মানে সিফাতের জ্বর আসছে, ঠিক আছে? তো আমরা অনেক সময় ব্লাড প্রেশার মাপি, আমরা কতটুকু হাঁটতেছি সেগুলো মাপি, এক্সেট্রা জিনিসপত্র মাপি, এগুলো দেখে আসলে একজন মানুষ কি শরীর খারাপ কি ভালো এটা আমরা মেজার করি। সিমিলারলি আমাদের কি করতে হবে, আমাদের সফটওয়্যারের ক্ষেত্রেও এইসব জিনিসপত্র মাপতে হবে। মাপলে বুঝতে পারবো সফটওয়্যারটা ভালো নাকি খারাপ। তো একটা, হুম, এটাই আমরা ওজন করব আজকে, কিভাবে ওজন করা যায় দেখি, ঠিক আছে? তো আগে আমার স্কেল লাগবে, তো স্কেল ছাড়া আমি কিভাবে মাপবো, তাই না? ওকে, তো এই যে হোয়াট ডু উই মেজার, আমরা আসলে কি মেজার করি সেটাকে আমাকে জানতে হবে। আমরা যে মেজার করবো বলতেছি সফটওয়্যার, সফটওয়্যার আসলে আমরা তিনটা জিনিস মেজার করি। একটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট মিনস হচ্ছে আমার যে কাজটা, কোড, কোড গুলা মেজার করি কিরকম কোড হচ্ছে। একটা হচ্ছে প্রসেস, প্রসেস মিন হচ্ছে আমার টিম যে কাজ করতেছে, টিম কি গতিতে আসছে কিনা, ঠিক গতিতে আসছে কিনা সেটা। আরেকটা হচ্ছে পুরা প্রজেক্টটা, প্রজেক্টের বাজেট কত ছিল, টাইমিং কিরকম ছিল, এই পুরো প্রজেক্ট বিষয়ে আমরা এস্টিমেশন করি, যে আমাদের মেজারমেন্ট করি, সরি এস্টিমেশন না, মেজারমেন্ট করি যে এই তিনটা জিনিস আমাদের আসলে ঠিকভাবে চলতেছে কিনা। এই তিনটা জিনিস যদি আমার ঠিকভাবে চলে, আমার কোড সঠিকভাবে রান করতেছে, সঠিকভাবে কোড লিখতেছি, তারপর আমার প্রসেস, আমার টিম ভালোভাবে কাজ করতেছে, অ্যালাইন আছে সবকিছুর সাথে, এবং আমার বাজেটের সাথে আছি, টাইমের মধ্যে আছি, আমার স্কোপ গুলা একসাথে আছে, ঠিকঠাক ভাবে চলতেছে, তার মানে আমার সফটওয়্যার মেজারমেন্ট ঠিকভাবে, মানে সফটওয়্যার ভালো আছে, চলতেছে। তো এখানে এই জিনিসগুলো আসলে আমাদেরকে মেইনলি মেনটেন করতে হবে, ঠিক আছে? তো এগুলাই আসলে আমরা আজকে দেখবো যে কিভাবে আসলে এগুলা মেজার করা যায়। তো মেজারমেন্ট প্রসেসটা কি? মেজারমেন্ট প্রসেস হচ্ছে আমাদের আগে একটা ফর্মুলেশন করতে হবে যে আমরা আসলে কি মেজার করতে চাচ্ছি, যে আমরা বাগ মেজার করতে চাচ্ছি, নাকি আমাদের সফটওয়্যার বারবার ডাউন হয়ে যেতেছে, আমাদের ডাউন টাইম মেজার করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের আগে ডিসাইড করতে হবে। এই জিনিসটা আমরা আসলে ট্র্যাক করতে চাচ্ছি, এই জিনিসটা আমরা মাপতে চাচ্ছি। মনে করেন চাল মাপবেন না ডাল মাপবেন, এটা তো আগে ডিসাইড করতে হবে, তাই না? তারপর সে আপনি মাপার জায়গায় যাবেন। তো এই যে কি মাপতে চাচ্ছেন সেটা আপনি আগে ডিসাইড করলেন, এই জিনিসটা মাপতে চাচ্ছি, দেন আপনি হচ্ছে সেই রিলেভেন্ট ডাটা গুলা কালেক্ট করবেন, লগ কালেক্ট করবেন, অথবা টিমের ইনফরমেশন কালেক্ট করবেন, এই জিনিসগুলো কালেক্ট করতে হবে। কালেক্ট করে আপনি অ্যানালাইসিস করলেন যে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আমার আউটপুট বের হচ্ছে, যে এইভাবে করে আমার অ্যানালাইসিস করে দেখতেছি যে কম হচ্ছে কাজ, বেশি হচ্ছে কাজ। দেন হচ্ছে আপনি যে একটা নাম্বার বের করলেন এটার উপরে, এই নাম্বারটা থেকে আপনি একটা ফিডব্যাক বের করবেন, ফিডব্যাক দিবেন যে আপনার কোডটা আর একটু রিভিউ করা প্রয়োজন, আপনার একটু ভালো করে লিখতে হবে, আপনার কোড গুলা বাগ বেশি হচ্ছে, আমার টিম কম পারফরমেন্স করতেছে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি, এই কাজগুলো আমরা সাধারণত করি, যে প্রথমে কি করতে চাচ্ছি সেটা বের করি, তারপরে আমরা ডেটা কালেক্ট করি, ডেটাগুলো অ্যানালাইসিস করি, তারপর এটাকে একটা নাম্বারে কনভার্ট করি, তারপরে হচ্ছে আমরা ওই নাম্বার উপরে বেস করে একটা ফিডব্যাক প্রোভাইড করি যে আমাদের মেজারমেন্টটা ভুল হয়েছে না খারাপ হয়েছে। বুঝে গেছে এতটুকু? তো কি কি আসলে আমরা মেজার করি এবং কেন মেজার করি, কি কি মেজার করি দেখলাম। তো কেন মেজার করি? আমাদের কোয়ালিটি অ্যাসেসমেন্ট, আপনার কোডে কতটুকু বাগ আছে, আপনি তো কোড ধুমায় লিখছেন, ঠিক আছে? এই যে এক্সাম্পল একটা দেওয়া আছে যে উই হ্যাভ 12 বাগস পার 1000 লাইন, আপনি 1000 লাইন কোড করছেন, তার মধ্যে 12টা বাগ পাওয়া গেছে, তাইলে আপনার কোডটা খারাপ হয়েছে। 1000-এ 12টা বাগ পাওয়া গেছে, তাহলে তো হইল না।
এই যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে এভারেজ হচ্ছে 5টা। হ্যাঁ, 1000-এ 5টা হলে মোটামুটি ঠিক আছে, এটা টেস্টিং এ যায় ঠিক করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনি কোডিং স্টেজে যদি 12টা 20টা করে হয়ে যায় তাহলে আপনার কিন্তু প্রবলেম আছে, কোথাও না কোথাও গ্যাপ আছে, এটা আপনাকে বুঝতে হবে। না না, এইভাবে চিন্তা করলে হবে না যে আসলে আমি কোড করতেছি তাহলে 5টা ভাগ থাকতে পারে রেখে গেলাম, এটা কিন্তু হবে না, ঠিক আছে। কোড চিন্তা করেই করতে হবে, ঠিক আছে, ভাগ তো আসলে ডিজাইনে বুঝে আসে না, এটা তো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে প্রেডিকশন। আপনি প্রেডিক্ট করতে পারেন যে আপনার কমপ্লিসিটি ইজ গ্রোয়িং 20% পার স্প্রিন্ট। আমরা স্প্রিন্ট মানে বুঝি যে প্রত্যেক এক সপ্তাহে আসলে আমার কি কি কাজ আছে। দেখতেছেন যে আপনি যে 20% করে আপনার কাজ পেন্ডিং থেকে যাচ্ছে, তাহলে তো আপনার টাইম লাইনের মধ্যে পৌঁছাতে পারবেন না, তাই না? সো আপনাকে প্রেডিকশন করতে হবে যে আচ্ছা এইভাবে আগাইতেছে, তাহলে তো আমি বাজেট ফেল করবো বা টাইম ফেল করবো। তো এটার জন্য আমাকে সফটওয়্যার মেজারমেন্টে যাইতে হবে। আমার ইমপ্রুভমেন্টের জন্য প্রয়োজন যে আমার যদি বেশি কোড রিফ্যাক্টর করতে হয়, আমি 100 লাইনের কোড লিখছি, আমার 80 লাইনে রিফ্যাক্টর করতে হইতেছে, তাইলেও আমার আমার জানতে হবে, তো নাহলে তো বুঝতে পারবো না। দ্যাটস ওয়াই আমার এই মেজারমেন্ট করা দরকার। প্রজেক্ট কন্ট্রোল করার জন্য যে আমার মেম্বার বেশি লাগবে কিনা, কম লাগবে কিনা, আমার কি মেম্বার গুলা ঠিকভাবে আমি অ্যাসাইন করছি কিনা, ঠিক আছে, সেটার জন্য আমার দরকার। আমার বিভিন্ন ডিসিশন নেওয়ার জন্য যে আমি আগে, আমার আগের যে টিম ছিল সে হচ্ছে ধরেন ফাস্টার কাজ করতে পারতো বা ভালো আউটপুট দিতে পারতো, তার কোডের রেসপন্স টাইম বেশি থাকতো, কিন্তু এখনকার কোডের রেসপন্স টাইম কম হইতেছে। তো এই যে কম্পেয়ার করার জন্য, তো এই জিনিসটার জন্য আপনার মেজারমেন্ট করতে হবে, তো ডেটা থাকতে হবে, ডেটা ছাড়া কিন্তু আপনি মেজার করতে পারবেন না। আর রিস্ক ম্যানেজমেন্ট, যদি আপনার প্রজেক্ট ফেল করে তাহলে তো আপনার পুরাটাই রিস্কের মধ্যে থাকে। তো দ্যাটস ওয়াই আপনার রিস্ক যাতে আপনি ধরতে পারেন যে আমার এই প্রজেক্টটা রিস্কের মধ্যে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই মেজার করতে হবে। তো মেজারমেন্ট ছাড়া আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনি আসলে সঠিক গতিতে আছেন কিনা। আপনারা কি আপনাদের কাজ মেজার করে দেখছেন প্রজেক্টে? আপনারা কি আসলে লাইনে আছেন কিনা? আচ্ছা, এটাই তাহলে আজকে দেখবেন, দেখে মেজার করে জানাবেন। মাইনাসে আছেন না? আচ্ছা, তো মেজারমেন্ট দুই রকমের হয়, একটা ডাইরেক্ট মেজারমেন্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেজারমেন্ট। ডাইরেক্ট মেজারমেন্টটা কিরকম? যেটা আপনি কাউন্ট করতে পারতেছেন ইজিলি, যেমন একটা কোড পেজ ওপেন করছেন, আপনি দেখতেছেন এটা 1 সেকেন্ড ওপেন হয়েছে, 2 সেকেন্ড ওপেন হয়েছে, এটা আপনি কাউন্ট করতে পারতেছেন। তো একটা একটা বিষয় এক্সিকিউশন টাইম, আপনি কয়টা বাগ পাইছেন, আপনাকে যে কজন কমপ্লেন করছে সেই কয়টা বাগ পাইছেন, তো এটা আপনি কাউন্ট করতে পারতেছেন। কয় লাইনের কোড লিখছেন সেটাও আপনি কাউন্ট করতে পারতেছেন। আপনার টিম সাইজ কয়টা সেটাও আপনি কাউন্ট করতে পারতেছেন। তো এগুলাকে বলে আমরা সাধারণত ডাইরেক্ট মেজারমেন্ট, যে আমরা এগুলা কাউন্ট করা পসিবল ইজিলি। কিন্তু কোনটা আপনি কাউন্ট করতে পারেন না সাধারণত, যেগুলো আসলে অবজার্ভ করতে হয়, এগুলাকে আমরা বলি ইনডাইরেক্ট মেজারমেন্ট। কিরকম? মেইনটেনেবিলিটি। মেইনটেনেবিলিটি কি একটা সফটওয়্যার আপনি মেনটেন করতে পারবেন কিনা ইন ফিউচারে, এটা কিন্তু আপনার কোনো এইভাবে করে দেখে বুঝতে পারবেন না যে আচ্ছা এটাকে আমি মেনটেন করতে পারতেছি কিনা, কোড কোয়ালিটি কিরকম হইতেছে, ঠিক আছে। তো সেটাও কিন্তু মেজার করাটা ওইভাবে অঙ্ক করে বের করতে হয়, বা একবারে দেখেই বলে দিতে পারবেন না আর কি, ঠিক আছে, বিভিন্ন ওয়ে ফলো করে আপনার বের করতে হবে। ইউজার স্যাটিসফ্যাকশন, ইউজার কি হ্যাপি আছে কিনা আপনার সিস্টেমটা ব্যবহার করে। এখন কেউ কেউ হ্যাপি আছে, কেউ চুপচাপ থাকে, যারা হ্যাপি নেয় তারা একটু চিটাপাল্লা করে, কতজন মানুষ আসলে হ্যাপি আছে, এটা কিন্তু আপনি ভাবে মেজার করতে পারবেন না। তারপর রিলায়েবিলিটি, আপনার সিস্টেমটা আসলে কতটুকু সময় আপ থাকতেছে, এটাও আসলে এটাও অঙ্ক করে বের করা যায়। তো এটা আবার আপনার ভরসাযোগ্য কিনা আপনার সিস্টেমটা, সেটাও আসলে ট্রাস্টের ইস্যু, সেটাও আসলে এক ইউজার ট্রাস্ট করতেছে কিনা আপনার সিস্টেমটাকে, সেটা আপনি মেজার করতে পারবেন না ওইভাবে আর কি। তো এগুলো আসলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোনো না কোনো ভাবে অঙ্ক করে। আসবো। আচ্ছা, তো সাইজ ম্যাট্রিক্স, হাউ বিগ ইজ দ্য সফটওয়্যার, আপনার সফটওয়্যারটা কত বড়, এটা আমরা কিভাবে ম্যানেজ করি, এটা আমরা অলরেডি আগে পড়ছি। যে আমরা লাইনস অফ কোড দেখতে পারি যে এত লাইনের কোড আমরা লিখছি, ফাংশনাল পয়েন্ট কয়টা ফাংশনাল পয়েন্ট আছে, আপনার স্টোরি পয়েন্ট দেখি যে এত বড় আমার স্টোরি। এইভাবে করে আমরা এই সাইজ গুলা মেট্রিক্স করতে পারি যে এত বড় আমার সফটওয়্যার, এটা আমরা এই জিনিসগুলো আগে কাউন্ট করছি, যে লক মানে কি এগুলো তো আপনাদের আগে দেখাইছি, ফাংশনাল পয়েন্ট কি এগুলো দেখাইছি। এগুলো কাউন্ট করিনি আমি এগুলা।
আচ্ছা দেখবো না, এটা তো একটা ভালো কথা বলছেন, কাউন্ট করা লাগবে দরকার। না বিসি তার নিজেও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ওনারে বুঝ দেওয়া যাবে না। ওকে, তো এখন যেটা আসছে, এখন আমার তো কোড আছে, এখন আমার কোডটা কি ইজি, ইজ দা কোড ইজি টু আন্ডারস্ট্যান্ড? আপনি একটা কোড লিখছেন, এই কোডটা কি ইজি কিনা বোঝার জন্য আপনি একটা কোড লিখছেন, এই কোডে আরেকজন একবার এসে কাজ করতে পারে, আপনি তো এই কোডটা লিখেই শেষ, কিন্তু পরবর্তীতে এই কোডটা নিয়ে মানুষজন আগায় যেতে পারবে কিনা। আপনি ধরেন একটা কোড লিখছেন, কইরা চাকরি ছেড়ে চলে গেছেন, তো এই কোডটা তো আসলে থেকে যাবে কোম্পানির জন্য। তো কোম্পানির এই অ্যাসেট হিসেবে আপনার কোডটা আসলে কি মেনটেনেবল কিনা সেটা আপনার জানতে হবে, ঠিক আছে? তো কিভাবে জানবেন? দেখেন, এইটার জন্য আমাদের একটা কমপ্লেক্সিটি মেথড আছে, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, যেটাকে আমরা বলি সিসি। তো সিসি কিরকম? সিসি বলতে এখানে একটা মেথড দেওয়া আছে, দেখেন যে একটা প্রসেস নামে একটা মেথড, এটার ভিতরে ইফ হোয়াইল ফর, ঠিক আছে, বিশাল বড় একটা মেথড লিখে বসেছে, ঠিক আছে? তো এটার সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কিরকম হবে, কিভাবে কাউন্ট করে? এই সব কয়টা যোগ করতে হয়। মনে করেন ইফ যদি এটা ট্রু হয় তাহলে এর ভিতরে ঢুকবে, না হলে ঢুকবে না। আবার এই পরের ইফটা ঢুকবে অথবা ঢুকবে না, এরকম করে আপনার কি করতে হবে, প্রত্যেকটাই কিন্তু চেক করতে হবে। তো আপনি যদি টেস্ট কেস চিন্তা করতে চাই, টেস্ট কেস আগে আইদার এটা ট্রু হইতে হবে, ট্রু হলে ভিতরে ঢুকবে, অথবা ফলস হলে ঢুকবে না। তো এইভাবে কিন্তু আমার প্রত্যেকটার জন্য টেস্ট কেস চিন্তা করতে হবে, এইটার জন্য দুইটা টেস্ট কেস, এটাও একটা দুইটা টেস্ট কেস, এটাও দুইটা টেস্ট কেস, এইটার জন্য আবার একটা টেস্ট কেস, আবার এটার জন্য দুইটা, আবার এখানে ফল লুপ আছে। তো এইরকম করে আপনার এই প্রজেক্টটার কি হয়েছে, এই মেথডটার কি হয়েছে, অনেকটা বড় একটা মেথড হয়েছে। তো এই বড় মেথডটা যদি আপনি টেস্ট করতে যান ইন ফিউচারে, তাহলে কি হবে, কমপ্লেক্স হয়ে যাবে। যে টেস্টার সে তো মাথা গুলাই যাবে যে আচ্ছা ঠিক আছে, এটা ট্রু হয়েছে তাহলে ঢুকবে কিনা। এটা কমপ্লেক্সিটির বিষয় আছে না, যে ইজিলি কিন্তু বুঝতে পারা ডিফিকাল্ট আর কি এটা নিয়ে। কিন্তু যদি আপনার এই যে পরের মেথডটা যদি চিন্তা করেন, পরের মেথডের ক্ষেত্রে একটাই মেথড, এখানে একটা মেথড লিখছে ভ্যালিডেট, একটা হচ্ছে কি লিখছে এটা, চেক স্টক, আর হচ্ছে শিপ। তো তিনটা মেথড ইউজ করছে। এই ভ্যালিডেটের কাজ হচ্ছে ভ্যালিডেট করে দেওয়া, আইদার ভ্যালিডেট হচ্ছে নয়তো হচ্ছে না। চেক স্টকের মানে হচ্ছে চেক স্টক করে দেখতেছে চেক স্টক আসছে কি নাই, আর হচ্ছে শিপ করতে করার জন্য এটা পাঠিয়ে দিল আর কি। তো এই হচ্ছে আপনার এই যে মেথডটা, এই মেথডটাকেই সে হচ্ছে এটাকে রিরাইট করে এইভাবে লিখছে। তো এটা হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, দেখলে এটা ইজিলি আপনি আলাদা আলাদা ভাবে টেস্ট করতে পারবেন। তো এটা এবং এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে এটার সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি এটার কম, এটার বেশি। তো এই রকম কোডগুলো যদি আপনার থাকে, তাহলে আপনার কোডটা রিরাইট করতে হবে, রিরাইট করে আপনাকে এটাকে রিরাইট করে নতুন একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে যেটা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কম। তো এইটাই হচ্ছে আমাদের মেজার করতে হবে, বুঝা গেছে? তো যত আপনার কম, তত হচ্ছে আপনার কোডটা বেটার, আর যত বেটার বেশি হবে স্কোর, তত ডেঞ্জার পজিশনে থাকবেন। কোনটা কোনটা? সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, আপনার একটা মেথডের মধ্যে অনেক ইফ এলস হোয়াইল অনেক কিছু বসাই ফেলছেন, হিজিবিজি হয়ে গেছে, কোডটা শেষ নাই, খালি স্ক্রলই হচ্ছে, ঠিক আছে? একটা মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে চলে আসেন। কোথায় ছিলাম? ও, তো একটা মেথডের মধ্যে অনেক কিছু আপনি অ্যাড করে ফেলছেন, তাহলে এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো এই কোডটা দেখলেও বোঝা যাবে যে এটা একটা কমপ্লেক্স মেথড, এটা টেস্ট করা পরে ডিফিকাল্ট, যে আপনি নিজেও দেখে বুঝতে পারবেন না যে এই লজিকটা আসলে কি কারণে লিখছে, বা এই ইফে যাবে নাকি এলসে যাবে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে ভেঙে ভেঙে কোড করতে হয়, ছোট করে ফেলতে হয় সব কয়টা কাজ। তো এটাকে আমরা বলতেছি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, কতটা কমপ্লেক্স হচ্ছে আপনার মেথডটা, আপনার প্রসেসটা কতটুকু কমপ্লেক্স হয়েছে, সেটার মাপাইটাকেই আমরা বলি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি। বুঝতে পারছেন? তো এটাই যত কম হবে তত আপনার কোড ভালো, যত বেশি হবে তত ডেঞ্জার, আপনার কোড রিরাইট করতে হবে। আমরা কোডটা দেখবো, মানে অঙ্কটা দেখবো। ওকে, এখন আসি প্রোডাক্ট ম্যাট্রিক্স। আমরা তিনটা ম্যাট্রিক্স এর কথা বলছিলাম, প্রোডাক্ট, প্রসেস, প্রজেক্ট। তো প্রথমটা হচ্ছে প্রোডাক্ট ম্যাট্রিক্স। তো এটার মানে হচ্ছে কোয়ালিটি অফ দ্য কোড ইজ সেলফ,
কোডটার কোয়ালিটি কিরকম সেটা আমাদেরকে মাপতে হবে, ইটসের কোডটা কিরকম। তো এটা কিভাবে মাপে? তো ডিফেক্ট ডেনসিটি, আপনার ডিফেক্ট ডেনসিটি প্রথমে মাপতে হবে। ডিফেক্ট ডেনসিটি কিরকম, যে আপনি 1000 লাইনের কোড লিখছেন, এই 1000 লাইনের কোডের মধ্যে কতটুকু বা কয়টা বাগ পাওয়া গেছে। তো এখানে একটা অঙ্ক দেওয়া হতো, ধরেন যে আপনি 17টা বাগ পাওয়া গেছে 5000 লাইনে, ঠিক আছে। সো জাস্ট এটাকে ভাগ করলে পরে দেখবেন 3.4 মানে কেলগ আপনার বাগের পরিমাণ আর কি বের হয় আর কি। সো এটা হচ্ছে আপনার ডিফেক্ট ডেনসিটি, যে এত পরিমাণ কোডে আপনার কতটুকু বাগ আছে। তারপর হচ্ছে টেস্ট কাভারেজ। তো টেস্ট কাভারেজ হচ্ছে আপনার কতটুকু লাইন আপনি টেস্ট করছেন। মনে করেন আপনি 1000 লাইনের কোড লিখছেন, 1000 লাইনের কোডের মধ্যে অনেক ইফ এলস আছে, তো কয়টা ইফ এলস আপনি টেস্ট করে দেখছেন। যে ইফে আপনার কোডে মনে করেন পেমেন্ট মেথড লিখছেন, পেমেন্টটা সাকসেস হইলে পরে আমার সঠিকভাবে সাকসেস হচ্ছে, যদি ফেল হয় সঠিকভাবে ফেল পেজ দেখাচ্ছে, যদি ক্যান্সেল হয় সঠিকভাবে ক্যান্সেল পেজ দেখাচ্ছে, অনেকগুলো ডিসিশন পাথ আছে। তো এই যে টেস্ট করছেন কয়টা লাইন, তো মোটামুটি যদি 80% উপরে লাইন টেস্টেড থাকে তাহলে আমরা বলি ঠিক আছে, এটা প্রোডাকশনের জন্য যাইতে পারে। ঠিক আছে, তো সব কয়টা লাইনে আপনার কি করতে হবে, টেস্ট করতে হবে, টেস্ট কাভারেজের মধ্যে থাকতে হবে। বুঝে গেছে? তারপর হচ্ছে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি, একটু আগে যেটা বললাম, যে আপনার যে কোডটা আছে কোডটা যতটুকু পারা যায় কমপ্লেক্সিটি কমাইতে হবে, সেটাই হচ্ছে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি, যত কম তত ভালো। লাস্ট ওয়ান হচ্ছে মেইনটেনেবিলিটি ইন্ডেক্স, যে আপনার এই কোডটা ইন ফিউচার যদি চেঞ্জ করতে প্রয়োজন হয়, রিরাইট করতে প্রয়োজন হয়, এটা কি আমরা বা রিরাইট করা হইতে পারে, নতুন কোনো সংযোজন করা লাগতে পারে, রিফ্যাক্টর করা লাগতে পারে, এটা কি মেনটেন করা পসিবল হবে কিনা, নাকি এইটা পুরাটা বাদ দিয়ে নতুন করে আমার লিখতে হবে। ঠিক আছে, তো এইটা যতটা কম হবে ততটা বেটার। ঠিক আছে, তো আপনি যদি কোডটা কমপ্লেক্স করে ফেলেন এটা রিফ্যাক্টর করা ডিফিকাল্ট হবে, তখন আপনাকে নতুন করে চিন্তা করতে হবে এই রিকোয়ারমেন্ট নিয়ে। তো মেইনটেনেবিলিটিটাও আপনার প্রজেক্টের অংশ, মানে প্রোডাক্টের অংশ। দেন হচ্ছে প্রসেস ম্যাট্রিক্স। প্রসেস মানে হচ্ছে আপনার টিমটার এফিসিয়েন্সি কতটুকু, একটা সফটওয়্যার আপনি ডেভেলপ করতেছেন, এই সফটওয়্যারটা ডেভেলপ করার জন্য আপনার টিম কাজ করতেছে, আপনার টিমের এফিসিয়েন্সিটা কি মেজার করা। অ্যাজ লাইক এখানে লেখা আছে ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে ধরেন আপনার একটা স্প্রিন্ট আপনি কমপ্লিট করতেছেন, আগে আপনি এক সপ্তাহে ধরেন 20টা কাজ করতেছেন, আপনি নেক্সট উইকে 30টা কাজ করতে পারতেছেন, আপনার ভেলোসিটি বাড়তেছে। যদি কমে যায় তাহলে আপনার টিমের ভেলোসিটি কমতেছে। তো এটাকে আপনাকে মেনটেন করতে হবে, একটা ব্যালেন্সার সিচুয়েশন রাখতে হবে, আপনার এভারেজ একটা ভেলোসিটি থাকবে যে আমার টিম এক স্প্রিন্টে এতটুকু কাজ কমপ্লিট করতে পারে। তো এই হচ্ছে ভেলোসিটি। লিড টাইম, যে আপনার টিম একটা একটা বাগ পাইছে বা একটা ফিচার পাইছে, এটা কতদিনের মধ্যে সলভ করার টার্গেট রাখছে এবং করতে পারছে কিনা। ধরেন একটা প্রবলেম আসছে, সেটা সে চাচ্ছে যে 5 দিনের মধ্যে কমপ্লিট করবে, সে 5 দিনের মধ্যে কমপ্লিট করতে না পারে 7 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলছে, তাহলে আপনার লিড টাইম বেড়ে গেছে। যদি কম সময়ের মধ্যে পারে লিড টাইম কমছে। এটাকেও একটা এভারেজ টাইমের মধ্যে রাখতে হবে, যে কতটুকু সময়ের মধ্যে আপনার টিম ক্যাপাবল একটা প্রবলেম সলভ করার জন্য। বুঝে গেছে এটা? ডিফেক্ট ইনজেকশন রেট, আপনার টিম কতটুকু বাগ জেনারেট করতেছে। দেখা গেছে যে একটা টিম বেশি বাগ জেনারেট করতেছে, আরেকটা টিম কম বাগ জেনারেট করতেছে, তো কোন স্প্রিন্টে বা কিভাবে আপনার এই টিমের মধ্যে বাগ বেশি হচ্ছে, বেশি চাপ দিয়ে ফেলছেন, বেশি বাগ বেশি বেড়ে গেছে, হয়ে যেতেই পারে। ঠিক আছে, আপনি তারা দিচ্ছেন যে ভাই তাড়াতাড়ি শেষ করেন, সে কাজ ঠিকই লিড টাইম কমায় ফেলছে, ভেলোসিটি বেড়ে গেছে, বাগ বেড়ে গেছে, তাহলে তো হবে না, তাই না? ব্যালেন্স রাখতে হবে। রিওয়ার্ক, রিওয়ার্ক হচ্ছে আপনার একই কাজ বারবার করতে হচ্ছে, আপনি একটা কোড লিখছেন কিন্তু 2 দিন পরে দেখতেছেন রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়েছে, আপনাকে ওই কোডটা আবার লিখতে হচ্ছে। তো রিওয়ার্ক বাড়া মানে আপনার টিমের প্রসেস কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার রিকোয়ারমেন্ট ক্লিয়ার থাকতে হবে, আপনার এখন ফেজ 3-তে আছেন, ফেজ 3টা ফাইনালাইজ করে ফেলতে হবে, এর উপরে বাইরে যাওয়া যাবে না। আপনি তো ফেজ 3 করবেন, ঠিক আছে, দেখলে ওইটা থেকেও কমে ফেলছেন রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো এই হলো আমাদের প্রসেস ম্যাট্রিক্স, এগুলো আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে, মেজার করতে হবে আর কি। লাস্ট হচ্ছে প্রজেক্ট ম্যাট্রিক্স। এটা হচ্ছে ওভারঅল প্রজেক্টের কথা বলতেছি, যে আমার ওভারঅল প্রজেক্ট আমার প্ল্যানের মধ্যে আছে কিনা, যে আমার ডেট কত দিনের মধ্যে ছিল ডেডলাইন, এবং সেটা আমার অ্যাকচুয়াল ডেডলাইনের মধ্যে আছে কিনা।
আমি কি মিস করতেছি কিনা। তারপরে আমার কষ্টের কথা যদি চিন্তা করি, যে আমার কস্ট হচ্ছে এত টাকা ছিল, কিন্তু আমি হচ্ছে কস্ট বেশি খরচ করে ফেলতেছে, এটা হচ্ছে আমরা বলতেছি কস্ট ভেরিয়েন্স সিভি, যে কষ্টের মধ্যে আমি আসছি কিনা, আমার কস্টটা ঠিকভাবে অ্যালোকেট হচ্ছে কিনা, না বেশি খরচ হচ্ছে নাকি কম খরচ হচ্ছে। আর্ন ভ্যালু, যে এস্টিমেট করা যে আমি 80% টাকা এখনই খরচ করে ফেলছি কিন্তু কাজ আমার 50%ও হয়নি, তাইলে আমি বুঝতেছি যে আমার আর্ন ভ্যালু, আমার টাকা বেশি লাগতে পারে। সো এটাও আমার এস্টিমেট করে রাখতে হবে যে আমি কি প্রজেক্টে বেশি টাকা খরচ করে ফেলতেছি কিনা, এবং অন টাইম ডেলিভারি দিতে পারতেছি কিনা, আমার যতটুকু ডেডলাইন আসছে সেই ডেডলাইনের মধ্যে আমার প্রজেক্টের সব কাজগুলা আগায় যাচ্ছে কিনা, টাইম মতন দিতে পারতেছি কিনা, এটাকে বলতেছি অন টাইম ডেলিভারি। সো এই হচ্ছে প্রজেক্ট ম্যাট্রিক্স। সো প্রোডাক্ট ম্যাট্রিক্স, প্রসেস ম্যাট্রিক্স, প্রজেক্ট ম্যাট্রিক্স, মনে থাকবে তিনটা পার্ট কোনটা কি। ওকে, পরীক্ষার সময় না বললেই হয়। ঠিক আছে, সো এই জন্য একটা কম্পারিজন দেওয়া আছে, যে প্রোডাক্ট মানে হচ্ছে কোড ইট সেলফ, প্রসেস হচ্ছে আপনার টিমের ওয়ার্ক ফ্লো বা টিমের ক্যাপাসিটি, আর প্রজেক্ট হচ্ছে শিডিউল, বাজেট এন্ড স্কোপ ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, সো এই জিনিসগুলোকে আপনাকে মেনটেন করতে পারলেই আপনার কোডটা ভালোভাবে, মানে কোড বলছি পুরো জিনিসটা আপনি ভালোভাবে আগায় যাচ্ছে আপনার সবকিছু, আর না হলে আপনি আটকে গেছেন, কিছু না কিছু গ্যাপ আছে। স্ক্রাম মাস্টার কি জিনিস? স্ক্রাম মাস্টার লাস্ট ক্লাস করেন নাই। স্ক্রাম মাস্টার হচ্ছে যে হচ্ছে কাজ অ্যাসাইন করে, একজন মানুষ থাকে আপনার টিম লিড, যে সে হচ্ছে ধরেন স্ক্রাম মাস্টার, আপনাকে কাজ দিচ্ছে, এই সপ্তাহে আপনার কাজ হচ্ছে এটা এটা। সো এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বুঝতে, ম্যাট্রিক্স গুলা কি কি ম্যাট্রিক্স আমরা ফলো করতেছি, কি ফাহিম ঘুম পাইছে? আরে না, আসলেই তো এখান থেকে দেখা যায় না, এইটা এটা আসলে ছোট হয়ে গেল কিভাবে জানো, এটা একটু বড় করা যায় কোনো হবে, মানে এটা বোঝাও যাচ্ছে না ক্লিয়ারলি। না এটা কি ওখান থেকে কি ই করে ফেলছে, কেন এটা ঝাপসা ঝাপসা লাগতেছে। জুম ইন জুম আউট কোন দিক দিয়ে এটা? এইটা ঠিক আছে। কত কষ্ট করতেছে, আমিও তো করতে পারতেছি না। না, আসলে এটা আসলে এত সুন্দর করে দেখা যাচ্ছে আর আমরা কত কষ্ট করতে পারতেছি, এটা বুঝলো? না আসলে একটু একটু কষ্ট, এই জন্য সিনেমা হলে সবসময় সেন্টারে বসতে হয় আর কি, আপনি আগে আগে এসে মাঝখানের দিকে বসবেন। ঠিক আছে না? তো মাঝখানের সিটের জন্য আগে ফিল আপ হয়ে যায়, ডান দিকের পরে বা নিচের দিকেও কম থাকে, পিছনের যারা আছে তারা ভালো দেখবে, সামনের জন্য আবার এইভাবে করে বড় করে দেখতে হয়। আমার বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, আমার একেবারে এরকম ভাবে দেখতে হচ্ছে। হ্যাঁ, সফটওয়্যার কোয়ালিটি, ঠিক আছে, হোয়াট মেক্স সফটওয়্যার গুড, বুঝে গেছে? আপনি, হ্যাঁ পিছন থেকে এটা পরে থেকে যাওয়া যায়, এটা ভালো। হুম। না পিছনে আবার অনেকে গেম টেম খেলে তো এই জন্য যাই না, অনেকে গেম খেলে, অনেকে ডব্লিউএইচএম এ কাজ করে, কি বলেন আরাফাত? ঠিক আছে, এই হইলো বিষয়। তো আমাদের আইএসও 25010 একটা আইএসও স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা বলে দিচ্ছে যে 8টা কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে আপনার সফটওয়্যারটাকে গুড বলার জন্য। ঠিক আছে, এটা আমাদের এনএফআর এর মধ্যে পড়ে, আমরা এনএফআর এর ক্ষেত্রে অনেকগুলা এগুলা কভার করি। তো এই আইএসও 25010 স্ট্যান্ডার্ড ফলো করতে গেলে এই 8টা জিনিস আমাদেরকে থাকতে হবে। তো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ফাংশনালিটি, যে আপনার ফাংশনালিটিটা যেগুলো আমাদেরকে করতে বলছে রিকোয়ারমেন্টে,
সেগুলা কি আসলে সঠিকভাবে করা যা হচ্ছে কিনা, ফাংশন গুলো ঠিক আছে কিনা। যেমন আমাদের জিপিএ ক্যালকুলেশন, এটা 10,000 স্টুডেন্টের জন্য কারেক্ট, কারো জিপিএ ক্যালকুলেশন ভুল আছে? কেউ ক্যালকুলেট করে দেখছেন নাকি বিশ্বাস করে নিচ্ছেন? বিশ্বাস করে নিচ্ছেন, চেক করে দেখছেন? পয়েন্টে পয়েন্ট ঠিক আছে। সো এই যে 10,000 জনের জন্য এটা ঠিক আছে, দ্যাট মিনস আপনার ফাংশনালিটি ঠিক আছে। ঠিক আছে। তো সিজিপিএ ক্যালকুলেশন অনেকে ক্লেম করে, মানে রেজাল্টের পরে আসে যে আমাদের সিজিপিএ আমার বাড়ে। ঠিক আছে। তো তাদেরকে আবার আমাদের বুঝাই দিতে হয় যে এইভাবে সিজিপিএ ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে। তো এটা একটা বিষয়, আমরা যে কোনো কিছুই আসুক আমরা সিজিপিএ ক্যালকুলেশন সাধারণত হাত দিই না। আহ, যত যাই হোক, আপনার অন্য জায়গায় যেটা দিয়ে আসতো সেটাতে ভুল আছে, এখানে ভুল নাই। তো এই হলো বিষয়। তো এখনো পর্যন্ত ভুল বের হয় নাই, আশা করা যায় ভুল দেখা যাক কি হয় আর কি। এখনো পর্যন্ত টেস্ট কেসে আসে নাই আমাদের। আমাদের অনেক রকমের টেস্ট কেস আছে, আপনাদের তো ভালো টেস্ট কেস, কোনো রিটেক নেই। ঠিক আছে। অনেকের আছে অনেক রিটেক থাকে, এই কোর্স করে নাই, ওই কোর্স করছে, এই ডিপার্টমেন্টে কোর্স করে নাই, ওই ডিপার্টমেন্টে যায় কোর্স করছে। ঠিক আছে। এই কোর্স না করে 10 বছর পরে এসে আরেক কোর্স করছে। ঠিক আছে, এরকম অনেক রকমের টেস্ট কেস আছে। হ্যাঁ, অন্য ইউনিভার্সিটি থেকে এসে কোর্স করছে, ওই ইউনিভার্সিটিতে কাউন্ট করতে বলতেছে। এরকম টেস্ট কেসের অভাব নেই। ঠিক আছে। তো সকল টেস্ট কেসের ক্ষেত্রেই এখনো সিজিপিএ ক্যালকুলেশন ঠিকঠাক আছে। ঠিক আছে। তো এই হলো বিষয়। ফাইন, বিশ্বাস করে নিচ্ছেন, কিন্তু আব্দুল্লাহ বিশ্বাস করে নাই। ঠিক আছে, সে কিন্তু ঠিকই টেস্ট করছে। তো পার্সোনালি টেস্টিংটা ইম্পর্টেন্ট, আপনারা টেস্ট করতে হবে। না না না, এটা হইতেই পারে না। তাই তো দেখতেছি। ওকে, রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি হচ্ছে কিরকম, মনে করেন আপনি ব্যাংকিং সফটওয়্যার নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, ব্যাংকিং সফটওয়্যার আপনি দুইটা একসাথে 1,000 টাকা সেন্ড করে দিচ্ছেন, দুইটা মোবাইল থেকে একসাথে ওপেন করছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে 1,000 টাকা, একসাথে সেন্ড বাটনে ক্লিক করছেন, 2,000 টাকা সেন্ড হয়ে গেছে। তাইলে এবারে ভালো হয়েছে না? ওই তো 1,000 টাকা দুইবার একই সেকেন্ডে সেন্ড করছেন, তাইলে তো 2,000 টাকা সেন্ড হয়ে যাওয়ার কথা, হবে না? একেবারে সেকেন্ডে সেকেন্ডে যদি মিলে যায় দুইটা। তো দ্যাটস, এইটাকেই বলতেছে আমরা রিলায়েবিলিটি। ঠিক আছে। তো যদি ওইটা হয় তাহলে এই সফটওয়্যার রিলায়েবিলিটি ভালো না। ঠিক আছে। তো রিলায়েবিলিটি বেটার থাকতে হবে। ও, আরেকটা বিষয় হচ্ছে রিলায়েবিলিটি যেটা বলতে বোঝানোর চেষ্টা করতেছে সেটা হচ্ছে আপনাদের একটা সিস্টেম কতটুকু সময় আপ থাকে। ঠিক আছে, সিস্টেমটা ডাউন থাকতে পারে, দেখা গেছে যে যখন ঢুকতেছেন তখনই কাজ করতেছে না, তাইলে পরে তো আপনার রিলায়েবল নাই, সাইটটা কখনো থাকে কখনো থাকে না। ঠিক আছে। সো রিলায়েবিলিটি বেটার থাকতে হবে। আপনি কি টিম লিড? তাহলে আপনার এটা খুঁজে বের করে আপনার প্রজেক্টের জন্য করতে হবে, আমরা আসবো। ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কি পারফরমেন্স এফিসিয়েন্সি। আপনার যে সফটওয়্যারটা যে কোনো সিস্টেমের জন্যই যাতে চলতে পারে, আপনার একটা রিকোয়ারমেন্ট থাকবে যে আমার সিস্টেমটা এতটুকু মানে 2 GB র্যাম থেকে সবার জন্য চলবে, একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে তাদের জন্য, সবার জন্য এটা যাতে চলে, ইজিলি চলে, স্মুথলি চলে, সেটা আপনাকে এনশিওর করতে হবে, তাহলে আপনার সফটওয়্যার কোয়ালিটি বেটার ধরা হবে। সিকিউরিটি। ঠিক আছে, এআই এর থেকে আসলে এর ভিতরে কোনটা আপনার কোড কমপ্লিসিটি কমাইতে হবে, আপনার যত লাইট হবে তত বেটার। হ্যাঁ হ্যাঁ, না না, সবকিছুর ক্ষেত্রে এটা জেনারিক জেনেরিক কথা বলি আমরা, আমাদের কোনো কিছু ওয়েব বা স্পেসিফিক কোনো কিছুর জন্য না, আমরা সফটওয়্যার ডিজাইন করতেছি, যে কোনো কিছু হতে পারে। ওকে, সিকিউরিটি। তো সিকিউরিটি বেটার থাকতে হবে, সিকিউরিটি যদিও একটা ইলিউশন, তারপরে যতটুকু পারা যায় আমাদের সিকিউরিটিটাকে এনশিওর করতে হবে। এটা আপনার রিকোয়ারমেন্টের উপরে, এটা তো আসলে আমি ফিক্স করতে পারি না। হ্যাঁ, এটা এভাবে করা যাবে না। ঠিক আছে, একটা প্রপার অথেন্টিকেশন সিস্টেম থাকতে হবে আর কি, লগইনে নাই এটা কেন। ওকে, মেইনটেনেবিলিটি।
মেইনটেনেবিলিটি হচ্ছে আপনি এক্সিস্টিং কোডটাকে আপনি মেইনটেইন করতেছেন বা আরো সামনের দিকে এক্সটেন্ড করতেছেন, সেটা যতটা ইজি ওয়েতে করা পসিবল হয় সেটা তত বেটার, এটাকে মেইনটেইন করতে হবে, এটাকে আমরা বলি মেইনটেনেবিলিটি। ইউজেবিলিটি, আপনার অ্যাপ্লিকেশনটা কতটা সিম্পল ওয়েতে মানুষজন ইউজ করতে পারে, ইউএক্স যত বেটার, ইউজার এক্সপিরিয়েন্স কত বেটার। একটা জিনিস কমপ্লেক্স, আপনাকে শিখাই দিতে হচ্ছে ফোন করে যে ভাই এইভাবে করে আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে এটা ভালো সফটওয়্যার না। আপনি যদি সেলফ এক্সপ্লানেটরি হয়, যে কাউকে দেখেই বুঝে ফেলছেন যে আচ্ছা এইভাবে করে অ্যাপ্লাই করতে হয়, তাহলে এটা বেটার। তো যতটা সিম্পল করা যাবে তত আপনার ইউজেবিলিটি ভালো হবে। পোর্টেবিলিটি, যে আপনার সফটওয়্যার দেখা গেছে যে স্পেসিফিক একটা এনভায়রনমেন্টে চলে, খালি উইন্ডোজে চলে, লিনাক্স ম্যাকে চলে না, তাহলে পরে তো আজমানো চালাতে পারবে না, তো সবাইকে নিয়ে চালাতে হবে, সো দ্যাটস ওয়াই পোর্টেবিলিটিটাও ইম্পর্টেন্ট, তাই তো আজমানুর? লিনাক্স চালাইতো, তো লিনাক্সের জন্য থাকতে হবে। ওকে। কম্পিটিবিলিটি, কম্পিটিবিলিটি হচ্ছে আপনার সাথে মনে করেন থার্ড পার্টি কোনো একজন ইন্টিগ্রেট করতে চাচ্ছে, যেমন আজকে আমরা বিকাশ আনছি, কালকে আমরা বলতেছি যে নগদ নিয়ে আসবো, তো আমি বলতেছি না আমার সিস্টেম এটা সাপোর্ট করে না। যদি আমার রেস্টি পে না থাকতো, যারা রেস্টি পে বুঝেন, তাহলে কি আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারতাম? পারতাম না। তো দ্যাটস ওয়াই আপনার সিস্টেমটাকে ওইভাবে ডেভেলপ করতে হবে যাতে এটা অন্য সফটওয়্যারের সাথে কম্পিটেবল হয়, এইভাবেই তৈরি করতে হবে। বুঝে গেছে? তো সফটওয়্যার কোয়ালিটি ইনশিওর করতে গেলে আমাদেরকে এই জিনিসগুলা মেনটেন করতে হবে, এই হচ্ছে আমাদের বিষয়। জিকিউএম, তো জিকিউএম একটা টার্ম যেটার মানে হচ্ছে গোল, কোয়েশ্চেন, ম্যাট্রিক। তো আপনাকে একটা গোল সেট করতে হবে যে আমার একটা ইমপ্রুভমেন্ট প্রয়োজন, ধরেন আমার ইমপ্রুভমেন্ট কোথায় প্রয়োজন, রিলায়েবিলিটি অফ দ্য পেমেন্ট মডিউল, যে আমার পেমেন্ট মডিউলটা বারবার ডাউন হয়ে যাইতেছে, এটাতে আমার আপ টাইম বাড়াইতে হবে যাতে ডাউন না হয়, সেটা হচ্ছে আমার গোল, যেটাকে আমরা জি বলতেছি, আমার গোল হচ্ছে এটা। এটার জন্য আমাকে আগে কোয়েশ্চেন করতে হবে, আমার তো আগে জানতে হবে কতটুকু সময় এটা ডাউন থাকে, কি কি কারণে ডাউন থাকে, জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো কোয়েশ্চেন আমরা করতে পারি, হাউ অফেন ডাজ ইট ফেইল, হাউ লং টু রিকভার ইট ফেস, মানে কতদিন পরে এটাকে আপ হয়, এবং এই কোডটা কি টেস্ট হয়েছিল কিনা। তো আপনি একটা গোল নিয়ে কাজ করতেছেন, এই গোলটাকে আপনি এখন মেজার করে আপনি বের বের করতে যাচ্ছেন এটা সফটওয়্যারটা বেটার কিনা, কোয়ালিটি বেটার কিনা, এটা খুঁজে বের করতে যাচ্ছেন। তো এটার জন্য আপনাকে প্রথমে গোল সেট করতে হবে, কিছু কোয়েশ্চেন সেট আপ করতে হবে, যে কোয়েশ্চেন গুলোতে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আপনি আসলে সফটওয়্যার কোয়ালিটিটা বেটার হয়তো মানে কিরকম খারাপ আর কি, সেটা আগে বের করতে হবে। তো এটা কোয়েশ্চেনের অনলাইন অ্যান্সারটা কিভাবে আসবে, আপনাকে প্রথমে মিন টাইম বিটুইন ফেল, দুইটা ফেল হচ্ছে, মনে করেন সকাল 7টায় একটা ফেল হয়েছে, বিকাল 5টায় একটা ফেল হয়েছে, তো কতক্ষণ পর পর আপনার ফেল হচ্ছে সেটা বের করা। আপনার সকাল 7টার সময় ফেল হয়ে 8টার সময় আপ হয়েছে, ঠিক আছে, তো 1 ঘন্টা পর পর আপ হইতেছে, ঠিক আছে, ডাউন হইলে 1 ঘন্টা পর পর আবার আপ হচ্ছে, সেইটা বের করা। আপনি কি আসলে কোড করছিলেন কিনা, কতটুকু কোড টেস্ট করছেন, সেটা বের করা। আমরা একটু আগে বলছিলাম যে 80% কোড টেস্ট করে মানে প্রোডাকশনে নিতে, তো ততটুকু আসলে করছেন কিনা, সেই জিনিসগুলো আপনাকে কোয়েশ্চেন করে বের করতে হবে, এবং অঙ্ক করে অ্যান্সার বের করতে হবে যে এই হচ্ছে আমার কারেন্ট স্ট্যাটাস, তারপরে আমি এটাকে ফিক্স করতে পারবো। কিন্তু আমি যদি কারেন্ট গোল না জানি, তাহলে পরে কিন্তু আমি কি করবো আমি নিজেই জানি না। সো আগে আমাকে গোল সেট করতে হবে, তারপরে আমার এইটা ফিক্স করতে হবে। তো এটার জন্য আমাদের জিকিউএম সেটা ইম্পর্টেন্ট, গোল, কোয়েশ্চেন, ম্যাট্রিক। তো জিকিউএম টার্ম বোঝা যাবে, বুঝতে পারছেন? অ্যাজাইল ম্যাট্রিক্স, অ্যাজাইল ম্যাট্রিক হচ্ছে আপনার টিমটার প্রোগ্রেস হচ্ছে কিনা সেটা দেখা, এটাকে বলে সাধারণত অ্যাজাইল ম্যাট্রিক্স। স্প্রিন্ট হচ্ছে 1 সপ্তাহকে আমরা বলি, অনেকে 1 সপ্তাহ ধরে, অনেকে 2 সপ্তাহ ধরে, অনেকে 5 দিন ধরে, এটাকে আমরা স্প্রিন্ট বলি, কাজ অ্যাসাইন করা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহের জন্য। তো প্রথম কথা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে গতি, আমি কতটুকু গতিতে আগায় যাচ্ছে আমার টিম, যেমন প্রথম সপ্তাহে 5টা, পরের সপ্তাহে 7টা, এরকম করে আমার টিম আগায় যাচ্ছে, আমার টিমের ভেলোসিটি বেটার। তো ভেলোসিটি হচ্ছে আমার টিম কতটুকু আহ কাজ করতে পারতেছে এক একটা স্প্রিন্টে, সেটা যদি বাড়ে তাইলে পরে আমার টিম আগায় যাচ্ছে, ঠিক আছে। বার্ন ডাউন চার্ট, আমার কাজের পরিমাণ কমতেছে কিনা, আমার প্রথম দিন ছিল ধরেন 5টা, তারপরে দিন হয়েছে 4টা, তারপরে 3টা, 2টা, 1টা, আস্তে আস্তে কমতেছে, তার মানে হচ্ছে আমার বার্ন হচ্ছে, আমার কাজগুলা কমতেছে, আমার স্প্রিন্টটা সঠিক সময় আমি শেষ করতে পারবো। কিন্তু ধরেন যদি না কমে, তাহলে পরে কি আমি স্প্রিন্ট শেষ করতে পারবো?
তা তো পারবো না, আমার কাজগুলা বাইরে যাবে, গ্রাফটা কি হবে, সবসময় একটা স্টেজে থাকবে, এবং সপ্তাহ শেষে যে দেখবেন যে আমার কাজ আমার কাছে রয়ে গেছে, কমেনি। তো এটাকে আমরা বলতেছি বার্ন ডাউন চার্ট। বুঝে গেছে বার্ন ডাউন চার্ট কি? কোনো কনফিউশন? সাইকেল টাইম, আমার কাজটা কবে শুরু করছি, কবে শেষ করছি, আমি টাইমের মধ্যে শেষ করতে পারতেছি কিনা। উইপ একটা টার্ম, যে টার্মটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, যেটার মানে হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, যে এই কাজটা আমার এখন ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে। আমার 8 দিনের কাজ আমরা ধরে 3 দিনের মধ্যে সেট করছি, ঠিক আছে, 3 দিনের কাজ করে ফেলছি, তাইলে পরে আমার সাইকেল টাইম বেটার কমতেছে। তো যত কম সময়ের মধ্যে আমি কাজটা কমপ্লিট করে দিতে পারতেছি, মানে কবে শুরু করছি কবে এবং শেষ করলাম কবে, সেটাকে আমরা বলতেছি সাইকেল টাইম। বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন এতটুকু নিয়ে? আর স্প্রিন্ট গোল অ্যাচিভমেন্ট, আমার 100% কাজ আমার স্প্রিন্টে কমপ্লিট হওয়ার কথা, আমি কতটুকু কমপ্লিট করতে পারছি। 100টার মধ্যে 80টা পারলে 80% পারছি, 70টা করতে পারলে 70% করছি, এটাকে বলে স্প্রিন্ট গোল অ্যাচিভমেন্ট। তো সাধারণত আমরা যখন অ্যাজাইল ম্যাট্রিক্স করি, এই কনসেপ্ট গুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আপনাদের মনে করেন সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে গেছেন, তখন আপনাকে বলতেছে যে আপনার তো বার্ন ডাউন ভালো না, তাহলে আপনাকে বুঝতে হবে আসলে বার্ন ডাউনটা কি। কারণ আপনি নাই বুঝতেন যে গালি যাতে দিল, আপনি তো বুঝতে পারলেন না আপনি একটা গালি খেয়েছেন, তাহলে তো আসলে হইলো না। দ্যাটস ওয়াই আপনার এই টার্ম গুলা ইম্পর্টেন্ট। আমি তো এটাই মনে করবেন, ঠিক আছে। তো আপনাদের এই কারণে টার্ম গুলা জানা থাকা জরুরি। তো আপনারা তো ল্যাব করছেন লাস্ট ক্লাসে জিরাতে, রাইট? তো আপনারা আপনার টিম মেম্বারদের বলবেন যে আপনার তো ভেলোসিটি, আমার টিমের তো ভেলোসিটি ভালো না, ঠিক আছে, আপনার বার ডাউন তো ভালো না, ঠিক আছে, আপনার তো কাজ থেকে যাচ্ছে, আপনি স্প্রিন্টের গোল অ্যাচিভ করতে পারতেছেন না, আপনার সাইকেল টাইম বেশি লাগতেছে, ঠিক আছে। তো এই কথাগুলো আপনাদেরকে যখন প্রজেক্ট টিম লিডার বা আপনারা নিজেরা টিম মিটিং করবেন, তখন আপনাদেরকে ব্যবহার করা উচিত। তো যদি না বুঝতে পারে যে আপনি তাকে গালি দিচ্ছেন, তাহলে তাকে আবার রিটেক দিয়ে দেওয়া উচিত আর কি। তাহলে আরেকবার শিখতে হবে। বুঝে গেছে? তো এরপরে যদি আমি কোয়েশ্চেন করি এটা, যেটা কিন্তু অ্যান্সার দিতে হবে, তখন যদি জিজ্ঞেস করছেন ভ্যালোসিটি কি, তাহলে পরে কিন্তু রিটেক হয়ে যাবে। না না, মাথায় হাত দিবেন না, সবই পারবেন। দেখছেন দেখছেন, এগুলো সবই দেখছেন। কোনটা বুঝেন নাই? হ্যাঁ, আমি কোনো কিছু কোয়েশ্চেন করছি এমন কিছু যে মুখস্থ করে এসে বলতে হবে, তাহলে বলেন ভেলোসিটি কি? হ্যাঁ, প্রোগ্রেস হচ্ছে, এটা ভেলোসিটি, আপনার টিমের প্রোগ্রেস, তাই তো। সাইকেল টাইম, পার্টিকুলার টাইম পর পর না, আপনাকে একটা কাজ দিলাম, এই কাজটা কখন শেষ করলেন, এই যে শুরু এবং শেষের টাইমটাকে বলতেছি সাইকেল টাইম। বুঝতে পারছেন বার্ন ডাউন কি? স্লো হয়ে গেছে, কাজ কমতেছে, আমার কাজগুলো কমতেছে আস্তে আস্তে, স্প্রিন্টের কাজ কমতেছে, ঠিক আছে। মুখস্থ করার কিছু আছে? এই তো। তো এই জন্য তো আমি বললাম। হ্যাঁ, ওকে। এখন আসি হচ্ছে রিলায়েবিলিটি ম্যাট্রিক্স। রিলায়েবিলিটি খুব ইম্পর্টেন্ট টার্ম। তো রিলায়েবিলিটি কি, আমরা সাধারণত সব বিভিন্ন হোস্টিং কোম্পানিতে দেখি যে 99.99% আপ টাইম থাকবে, ঠিক আছে। ইন্টারনেট আইএসপি দের কাছ থেকে আমরা শুনি যে আমাদের ইন্টারনেট 99% আপ টাইম থাকবে, ঠিক আছে। তো এই যে 99% বলতেছে, এই 99% মানেটা কি? তার মানে কি? কোনটার মধ্যে? এটার মধ্যে? আসলে দেখি নাই, খেয়াল করিনি। ও আচ্ছা, ফুটার কথা বলতেছেন, আচ্ছা। ওই যে এটা 99.9। আচ্ছা আচ্ছা, না, এটাই আর কি। হ্যাঁ, ইউএসএ টা দেখাই আপনাদের, আপনারা যেহেতু দেখতে চান।
এটা কি ম্যানুয়ালি ইয়ে করতে হয়? না, ম্যানুয়ালি হয় না। না, এটা তো হ্যাঁ, এটা পরে ডিরেক্ট এটা হচ্ছে আপ টাইম, কতটুকু সময় এই সার্ভারটা আপ ছিল, ঠিক আছে। এটাই আমরা শিখবো, এই যে 99 কে বের করছে এটাই আমরা শিখবো, এটাই তো ক্লাস। ঠিক আছে, তো আমাদের এই অ্যাটেন্ডেন্স সিস্টেম হচ্ছে 99.99, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা সাইটে আমাদের একটা আপ টাইমের আছে, যেটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সার্ভারটার কি অবস্থা আসলে, বুঝতে পারছেন? না না, সবকটা মাইক্রো সার্ভিস না। না না না, এটা তো টুল একটা। রেট তো মানে পুরো ডাউন ছিল আর ইয়েলো রেট ইউলো মানে কিছু সময় ডাউন ছিল, মানে একটা টাইম আছে, তো বেশি সময় ডাউন থাকলে পরে রেড হয়ে যায়, অল্প সময় ডাউন হলে পরে ইউলো থাকে, এরকম আর কি। কি যেন আছে, না 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 না, এটা সেট আপ করা, ঠিক আছে। যেমন সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইট হচ্ছে কই, এই জায়গায় লাস্ট 24 এ আছে 100% আপ টাইম ছিল, 7 ডেজ এর মধ্যে 98.82% আপ টাইম ছিল, 30 ডেজ এ হচ্ছে 99.71। এটা দেখে আমরা আসলে একটা আইডিয়া করতে পারি, ঠিক আছে। তো লাস্ট চেক হয়েছে 12 সেকেন্ড এগোতে, তো এটা দেখে একটা আইডিয়া করা যায় আর কি, ঠিক আছে। না, সার্ভার লোকেশন না, এটা এটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক থেকে চেক করে দেখছে যে এটা কি অবস্থা, মানে কতটুকু চেক করছে আর কি, সিঙ্গাপুর থেকে চেক করছে, মুম্বাই, 4টা লোকেশন থেকে আমরা চেক করি আর কি, ঠিক আছে। আর লাস্ট ডাউন হয়েছিল হচ্ছে মনে হয় 2 মেতে, 2 মে কবে, আচ্ছা 2 মেতে 13 মিনিটের জন্য ডাউন হয়েছিল কোন একটা কারণে, ঠিক আছে। এরকম একটা হিস্টোরিও দেওয়া আছে আর কি, বুঝে গেছে। তো এই হলো বিষয় যে এই যে 99% যে আপ টাইম, তো এটা তো আপনার সিস্টেমে যখন বলতে পারতে হবে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার সিস্টেমের আপ টাইম কতটুকু, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, থার্ড পার্টি টুল ব্যবহার করি। এই আপনি কালকে থেকে সামনে বসবেন, এই যে ঠিক আছে, এই সামনের সিটে বসবেন। শ্রাবণ, হ্যাঁ, শ্রাবণ ঘুমায় যায় তো এই জন্য আর কি, চেয়ার নিয়ে সামনে চলে আসেন। আচ্ছা তাই নাকি, কি বলেন। ওকে, রিলায়েবিলিটি ম্যাট্রিক্স। তো রিলায়েবিলিটি ম্যাট্রিক্স এই যে 99.999%, এটা মিন করতেছে হচ্ছে আপনার সিস্টেমটা যদি 365 দিনের মধ্যে 365 দিনই আপনার আপ থাকে, কোনো ডাউন না হয়, তাহলে আপনি 100% আপ টাইম আছে, ঠিক আছে, এটা মিন করে আর কি। তো সবার প্রথমে এই জিনিসটা বের করার আগে আমাদেরকে বের করতে হবে হচ্ছে MTBF, এটার মানে হচ্ছে মিন টাইম বিটুইন ফেইলর। তো এই মিন টাইম বিটুইন ফেইলর থেকে আমরা আসলে আপ টাইম বের করি, যে কিভাবে বের করে, ধরেন এই যে ফর্মুলা দেওয়া আছে, টোটাল আপ টাইম ডিভাইডেড বাই নাম্বার অফ ফেইলর। তো একটা সিস্টেম রান 72 আওয়ার্স, যে একটা সিস্টেম মনে করেন 720 ঘন্টা রান করছে, আপনার এটার সময় তিনবার এটা ফেল করছে, তাহলে এটা যদি আমরা ভাগ দেই টোটাল আপ টাইম আর নাম্বার অফ ফেলর, তাহলে MTBF দাঁড়াবে হচ্ছে 240 আওয়ার্স। তো এইটা যত বেশি হবে মিন টাইম বিটুইন ফেলর তত ভালো, কারণ হচ্ছে এই ফেলরের থেকে আরেকটা ফেলরের অনেক টাইম, তার মানে এটা যত বেশি তত ভালো, যত কম তত খারাপ। বুঝতে পারছেন মিন টাইম বিটুইন ফেলর কি? তার কোনো কনফিউশন? এখন একটা ফেল হয়েছে, যত পরে ফেল হবে এরপরে তত বেটার। এখনই ফেল হলে একটু পরে আবার যে ফেল হলো তাহলে ভালো বলবেন? তো ভালো বলবেন না, তাই না? তো এইটাই হচ্ছে মিন টাইম বিটুইন ফেলর, MTBF, বুঝে গেছে। তারপর হচ্ছে MTTR, মিন টাইম টু রিকভার, যত কম তত ভালো, মানে আপনার সিস্টেমটা ডাউন হয়েছে, আপনি কত সময়ের মধ্যে আবার এটাকে আপ করে ফেলছেন, যত তাড়াতাড়ি আপ করবেন তত ভালো। যে আমার 3বার আউটেজ হয়েছে, আমি একবার 30 মিনিটের মধ্যে আপ করছি, একবার 35 মিনিটের মধ্যে আপ করছি, আর একবার হচ্ছে 15 মিনিটের মধ্যে আপ করছি। তো জাস্ট টোটাল রিপেয়ার টাইম নাম্বার অফ ফেইলিওর এটা ভাগ করলে পরে, এভারেজটা ভাগ করলে আপনি 30 মিনিটস পাইলেন আর কি, যে MTTR হচ্ছে 30 মিনিটস। তো এটা যত কম হবে তত ভালো হবে, বুঝে গেছে। তো MTBF এবং MTTR এটা নিয়ে কারো কোনো কনফিউশন? তো আপনারা যখন কোনো আইএসপির কাছে থেকে নেট নেবেন,
তখন আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে তাদের এমটিবিএফ কত। বলে থাকবি না। এটা বলার কোনো সুযোগ নাই। ওকে, আমি একটা এক্সাম্পল হিসেবে বের করতেছি, ঠিক আছে? আপ টাইম, ঠিক আছে, ওদের আপ টাইম কত রাখতে বলছে? 98%, ঠিক আছে। এবং আপনাদের টাইম লাইন কত দিচ্ছে? এমটিটিআর কত? উপজেলা লেভেলে 5 ঘন্টা, ডিস্ট্রিক্ট লেভেলে 4 ঘন্টা, ডিভিশনে 3 ঘন্টা, ন্যাশন ওয়াইডে 2 ঘন্টা, ঠিক আছে। তো আপনার অনুযায়ী আপনি এমপিটিটিআর বলতে পারবেন। যদি তারা এটা ফিল আপ না করতে পারে, তাহলে আপনি 50% বিল ক্লেম করতে পারেন, 10 ডেজ এর মধ্যে 25%, বুঝে গেছে? তো আপনার নেট কানেকশন যদি 2 দিন না থাকে, তখন আপনি কিন্তু ক্লেম করতে পারেন যে ভাই আপনি আমাকে এই সপ্তাহের মধ্যে আয় করি, আমাকে আমি এই মাসে কোনো বিল দিব না। Okay? না, ওরা রিফান্ড করবে, ঠিক আছে। এইটা যদি আপনি বলেন, দেখবেন ওরা সাথে সাথে লোক পাঠিয়ে দিয়ে সলভ করে দিচ্ছে, ঠিক আছে। তো ওরা কখনোই এই লাইনের বাইরে যাবে না, কারণ এটা ডকুমেন্টেড জিনিস যে আপনার সিস্টেম কতক্ষণ আপ ছিল। সবারই ফলো করতে হবে, নাহলে তো আপনার সার্ভিস দিতে পারবে না। আপনি যদি ওই যে বিআরটিসি তে, বিটিআরসি না বিটিআরসি তে যদি কমপ্লেন করেন, তাহলে তার ওই ভিতরে অ্যাকশন নেবে আর কি। না না, হয়, অবশ্যই হয়, আছে। না না না, আপনি কমপ্লেন করলে, ইউজার কমপ্লেন করলে পরে এটার অবশ্যই অ্যাকশন নেয়, আপনি একটা অ্যাকশন পাবেন। হ্যাঁ, আমার রিক্সা আছে তো, আমার নেট তো কবে ডাউন হয়েছে আমার মনে নেই। সেটা না বলি, ঠিক আছে। তো এখন আসছে হচ্ছে অ্যাভেলেবিলিটিতে। অ্যাভেলেবিলিটি একটা ফর্মুলা আছে, এমটিবিএফ প্লাস ডিভাইডেড বাই, বোঝা যাচ্ছে না, ডিভাইডেড বাই এমটিবিএফ ব্র্যাকেটে এমটিবিএফ প্লাস এমটিটিআর ইনটু 100, এটা একটা ফর্মুলা। এটা যদি আপনি বসায় দেন, বসাইলে পরে এই ভ্যালুটা পাবেন, 99 বা 98, এই ভ্যালুটা পাবেন। সো আপনি এমটিবিএফ এবং এমটিটিআর জানলে আপনি এই সিস্টেমটার অ্যাভেলেবিলিটি কত পার্সেন্ট সেটা বের করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের রিলায়েবিলিটি ম্যাট্রিক্স। তো লাস্ট ওয়ান হচ্ছে ফেইলিওর রেট। আপনি যদি এনটিবিএফ দিয়ে 1 দ্বারা এমটিবিএফ ভাগ করেন, তাহলে প্রতি ঘন্টায় কতটুকু ফেইল হচ্ছে সেটা ফেইলিওর রেটটা বের হয়ে যাবে। তো যত কম হবে তত রিলায়েবল, যত ফেল কম তত সিস্টেমটা বেটার, তো অবশ্যই, তাই না? তো এই হচ্ছে ফেইলিওর রেট। আমাদের স্যার রেন্ডারে হোস্ট করি আর প্রতি 15 মিনিট পর পর ঘুমায় যায়। এটা স্যার কি আপনি তাহলে আপনার রিলায়েবিলিটি খারাপ, আপনার আপ টাইম কমে যাবে, দেখবেন। ও তাইলে ওইটাতে হচ্ছে কি আমার 15 মিনিট লাভ থাকে। আপনার রিলায়েবিলিটি খারাপ, তো হ্যাঁ, হইতেই পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের রিলায়েবিলিটি ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট। বুঝে গেছে রিলায়েবিলিটি ম্যাট্রিক্সটা কি? ওকে, আজকে এতটুকুই থাকুক, সমস্যা নেই।